মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট রাজনীতিক, ইসলামী চিন্তক এহসানুল মাহবুব জুবায়ের। জুবায়ের ভাই, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে মানুষ কিছুটা আশাবাদী হয়ে উঠেছে। জামাতে ইসলামের বিভিন্ন সভা সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে। সুনামগঞ্জে যে অনুষ্ঠান হলো, এলাকার মানুষ বলছেন যে সুনামগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এত মানুষ সমাগত হয়নি। কি কারণ হতে পারে? কি চাইছে মানুষ? কি আশা করছে তারা? ধন্যবাদ মানব টিভি এবং তার যারা ব্যবস্থাপনায় আছেন এবং শ্রোতা মণ্ডলী যারা আছেন, দর্শক মণ্ডলী যারা আছেন। এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসের একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে বিগত 5 আগস্ট 2024-এ। তার জন্য আমাদেরকে দীর্ঘ 15.5 বছর সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে এবং এই আন্দোলন সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং 14 দলের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সবগুলো গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল, বিভিন্ন ধরনের চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, ছাত্র সমাজ, বিভিন্ন ধরনের পেশাজীবী, সবাই অংশগ্রহণ করেছেন। সবার অংশগ্রহণের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা একটা বড় পরিবর্তন পেয়েছি এবং এই পরিবর্তনের ফলে যেটা হয়েছে, মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষাটা তীব্র হয়েছে, প্রত্যাশাটা বেড়ে গেছে যে দীর্ঘদিন আমরা স্বাভাবিক কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারিনি, কোনো দলই করতে পারিনি। বারবার বাধা দেওয়া হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এখন মানুষ কথা বলছে, কথা শুনছে, কথার পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য সব সমাবেশেই মানুষের উপস্থিতিটা ভালো হচ্ছে আর কি। বিশেষ করে আমাদেরকে তো প্রচণ্ড চাপে রাখা হয়েছিল। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ ভাই বোন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি যে মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষ আগ্রহ করে আমাদের কথা শুনছে, যেহেতু মানুষ আমাদের কথাগুলো শোনার আগে সুযোগ পায়নি। এই জন্য এই আগ্রহের জায়গা থেকে মানুষ দেখতে চাচ্ছে যে এরা এত অত্যাচার নির্যাতনের পর, এত বাধা, এত প্রতিবন্ধকতা, এত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, এটা মানুষকে আমাদের ব্যাপারে আগ্রহী করেছে। এটা অন্যতম একটি কারণ। এর পাশাপাশি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মাঠে ময়দানে যাচ্ছেন, কথা বলছেন, সমাবেশ হচ্ছে এবং এটা আল্লাহর মেহেরবানি যে আমাদের সম্মানিত যিনি সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, আমাদের সিলেটের কৃতি সন্তান, তিনিও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার বক্তব্য, তার উপস্থাপন, তার শব্দচয়ন এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলছেন গিয়ে, এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আকৃষ্ট করছে। মুসলিম, অমুসলিম যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি বিরোধী দলের মতেও যারা আছেন, তারা স্বীকার করছেন যে তিনি খুবই জাতির একজন অভিভাবক সুলভ, একজন জাতীয় দায়িত্বশীল সুলভ বক্তব্য তিনি রাখছেন। তা আমার মনে হয় যে এইটাই অন্যতম কারণ যে মানুষের কাছে আমরা যাওয়ার সুযোগ পাইনি। এখন যাচ্ছি, মানুষ আমাদেরকে যাচাই বাছাই করছে, দেখতে পাচ্ছে, আমাদের পলিসি বা আমাদের সামরিক কার্যক্রমে তারা বিশ্লেষণ করছে। আর পাশাপাশি আমাদের শীর্ষ নেতৃবৃন্দের চমৎকার উপস্থাপন, বক্তব্য, এই সব কিছু বিষয় মিলেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত হয়েছি। আপনি আমিরে জামাতের কথা বলছেন। ইনি বিলেতেও এসেছিলেন, ব্যাপক সমাগম হয়েছে, মানুষের প্রত্যাশা ছিল এবং এখানে ব্রিটেনে প্রথমবারের মতো আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে জড়িত যারা চেম্বারের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিপুল সংখ্যক ব্যবসায়ী বা সফল কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেছিলেন। তারা বলছেন যে এর আগে কোনো সময় জামাত ইসলামী কিংবা কোনো ইসলামী দলের নেতাদের কাছ থেকে এরকম যৌক্তিক, বাস্তবভিত্তিক, গণমুখী কথাবার্তা শোনা যায়নি। ঐক্য এবং মানুষের প্রতি যে একটা ভালোবাসা বা প্রবাসীদের অধিকারের ব্যাপারে তিনি যে কথাগুলো বলছেন, এটা ভালো রেসপন্স পেয়েছে। বাংলাদেশে বিভিন্ন জেলায় ওনার সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা বিভিন্ন সমাবেশে স্থানীয় দাবি দেওয়ার কথা বলছেন। আপনারা যদি দায়িত্ব পান তাহলে আপনারা এই দাবিগুলো পূরণ করবেন। এই যে সারা দেশে যারা বৈষম্যের শিকার কিংবা যারা
হয়তো অনেক কিছুই সেখানে দাবি পূরণ হয়েছে, তবুও আরও কিছু আশা করছে। এই ব্যালেন্সটা করার জন্য আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, যে দেশের কোন এলাকায় কোনটা প্রায়োরিটি এবং কারা বেশি বঞ্চিত হয়েছে? ধন্যবাদ। আসলে শোষণ এবং বঞ্চনার যে দীর্ঘ ইতিহাস আমাদের বাংলাদেশে হয়েছে, এইটা এই জাতিকে খুবই ভয়ঙ্কর একটা মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে গিয়ে। সেকেন্ডলি হচ্ছে যে এলাকায় যিনি বড় নেতা ছিলেন, মন্ত্রী হয়েছেন বা মন্ত্রীদের সংখ্যা আধিক্য ছিল, সেখানেই জাতীয় সম্পদের একটা বড় অংশ সেখানে প্রয়োজন হোক অথবা না হোক সেটা গিয়েছে। এমন সব এলাকা আছে যে সমস্ত এলাকা মানুষের ন্যূনতম চাহিদা পূরণের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, সেগুলোর ব্যাপারে কেউ আসলে দৃষ্টি দেয়নি গিয়ে। আমরা মানুষকে আশ্বস্ত করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মানুষের যদি সহানুভূতি নিয়ে আমরা সুযোগ পাই জাতির খেদমত করার, তাহলে আমরা এই বৈষম্যকে নিরসন করবো ইনশাআল্লাহ। আমরা যেখানে যার যতটুকু প্রয়োজন জাতীয় সম্পদ, সেখানে ততটুকু প্রয়োগ করা, কাজ করা, উন্নয়নের ক্ষেত্রে আমরা সে বিষয়টিকে নজর দেব গিয়ে। এবং আমরা মনে করি যে এটা মোটেই অসম্ভব কিছু নয়, খুবই সম্ভব যদি জাতীয় নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি উদার থাকে, প্রসারতা থাকে, প্রশস্ততা থাকে চিন্তা এবং মনের দিক থেকে, তাইলে এটা সম্ভব এবং এটা হওয়া উচিত। আমাদের ছোট্ট একটি দেশ, আমাদের সমস্যাগুলো আমরা সবাই জানি আমাদের কি সমস্যা, সুতরাং এগুলোকে অ্যাড্রেস করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা, বাস্তবায়নের প্রক্রিয়াতে যাওয়া নির্মোহভাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে করলে এটা সম্ভব। এই ক্ষেত্রে যদি আবার একটা উল্টা চিত্র দেখি, যে সারা দেশে যেখানে মন্ত্রী সেখানে উন্নয়ন, অর্থাৎ বাজেটটা সেখানে চলে যায়, এটা উন্নয়ন হোক আর না হোক টাকা পয়সা ওইখানেই খরচ হয়, হয়তো লুটেরা খায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের সিলেটে বেশ কজন মন্ত্রী ছিলেন, কিন্তু সিলেটিদের কিছু দাবি সেটা বহু বছর ধরে দেশে বিদেশে প্রবাসীরা, বিশেষত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পরিপূর্ণভাবে ফ্লাইট উপযোগী করা, বিদেশি ফ্লাইট নামার ব্যবস্থা করা, এইসব, কিন্তু সেগুলো হচ্ছে না। আমাদের মন্ত্রীরা তো তা করলেন না। অন্য এলাকায় প্রতিমন্ত্রীরা যেটা করে আমাদের মন্ত্রীরা তাই করলেন না। এইটার কি কারণ হতে পারে? এটার কারণ আমাদের সাথে মনে হচ্ছে যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে যে বললাম দেশপ্রেমটা অগ্রাধিকার পাবে এবং প্রপারলি বিষয়টাকে ফোকাস করা যে আসলেই সমস্যাটা কি এবং সেটা অগ্রাধিকার কোনটা পাবে গিয়ে। কিছু কিছু সমস্যা হচ্ছে একান্তভাবে স্থানীয় সমস্যা, কিছু কিছু সমস্যা যা বৃহৎ পরিসরের সমস্যা। তো অগ্রাধিকার তো স্বাভাবিক পাবে যে সমস্যা সমাধান করলে অধিকাংশ মানুষ উপকৃত হবেন, সেই বিষয়টাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে, এটার জন্য দাবি দিতে হবে, এটার জন্য বাস্তবায়নের প্রক্রিয়া যেতে হবে। আর বিগত 15.5 বছর যেহেতু একটা বিশেষ সরকার ছিল যাদের আসলে কোনো দেশপ্রেম ছিল না, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না, 14, 18, 24 তিনটে নির্বাচনে তারা বিনা ভোটে অথবা রাতের ভোটে অথবা ডামি ইলেকশন করেছেন, এই জন্য জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট ছিল না, ন্যূনতম কোনো জবাবদিহিতা এই সরকারের ছিল না, যার ফলশ্রুতিতে এই তারা উন্নয়নের কথা যেটা বলেছেন তেমন কিছু আসলে না, লুটপাট হয়েছে, আর যা হয়েছে সেটা বৈষম্যপূর্ণ হয়েছে গিয়ে। তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার জন্য দেশপ্রেম এবং দায়িত্ববোধ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে আমরা অসাধারণ মাত্রার একটি দেশে পরিণত করতে পারব। এই বৈষম্যের কথা যখন আসলো, আমাদের প্রবাসীরা, বিশেষ করে লন্ডন প্রবাসীরা, লন্ডন থেকে সিলেট হয়ে দেখা যায়, কিন্তু সিলেটের জন্য ডাবল ভাড়া। লন্ডন থেকে ঢাকায় যত ভাড়া তার চেয়ে ডাবল ভাড়া সিলেটে, অথচ আগে সিলেট তারপরে ঢাকা। আসার ক্ষেত্রে একই অবস্থা, ঢাকা থেকে আসে সিলেট হয়ে লন্ডন, কিন্তু আমাদের ভাড়া বেশি। এই বৈষম্যটা বারবার প্রবাসীরা আন্দোলন করছেন, দাবি আদায়ের জন্য চেষ্টা করছেন, কিন্তু কেউ শুনছে না। মানুষ এখন আশাবাদী। ডাক্তার শফিকুর রহমান আমির রেজা আমার যখন আসছিলেন, মানুষ ওনার কাছে খুব বিনয়ের সাথে বলছে যে আপনারা অন্তত কিছু একটা করেন, আপনাদের কাছে আশা করি। এবং তিনি বলছেন যে আমরা ক্ষমতায় গেলে তো ইনশাল্লাহ করব, নাও যদি যাই তাহলে আপনাদের সাথে আমরা আন্দোলন করব বা দাবি আদায়ের সচেষ্ট থাকবো। আপনি কি আশা করেন এই জিনিসটা আপনারা কিছু করবার আছে? ঠিক আছে, এটা যেহেতু একটা যৌক্তিক দাবি, এই জন্য আমার যতটুকু জানা, তিনি এটা জানার পরপরই সংশ্লিষ্ট এই বিভাগের যিনি নির্বাহী দায়িত্বে আছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমি এই ব্যাপারে একটা ভালো সলিউশনে পৌঁছবো। কি আপনারা হয়তো জানেন যে কিছু ভাড়া কমানো হয়েছে, তো আমরা মনে করছি যে না, এটা আরও রিজনেবল হওয়া উচিত
এবং যেহেতু বিপুল সংখ্যক প্রবাসী বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত যারা সিলেটে যাচ্ছেন, রেমিটেন্স দিচ্ছেন, সিলেটের উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করছেন, এই জন্য এই বিষয়গুলোকে আরো মানে খুবই আন্তরিকতার সাথে মনোযোগ দেওয়া উচিত এবং এটা মোটেই ইম্পসিবল না। সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করার একটা কথা আমরা শুনছিলাম, আমরা সাথে সাথে শাসন করেছি যে না, এটা রাখতে হবে। এটার জন্য কি করলে সরকার বা সংশ্লিষ্ট বিমান প্রতিষ্ঠান আমাদের যেটা সেটা ক্ষতিগ্রস্ত না হয় এটাও দেখতে হবে। আবার এত বিপুল সংখ্যক মানুষ যাচ্ছেন আসছেন, তাদেরকে অবশ্যই এই সেবাদমনী প্রতিষ্ঠান থেকে তো সেবা দিতে হবে এবং আরো বেশি মানুষ যেতে চায়। এবং ভাড়া বেশি হওয়ার কারণে অন্য যে কোনো দেশে গেলে 300-400 পাউন্ড যেখানে হচ্ছে, সেখানে বাংলাদেশে গেলে যদি তার 700-800 1200-1500, তাহলে তো ফ্যামিলির 5জন-7জন নিয়ে কেউ যেতে পারবে না। এই দেশে না যাওয়ার ব্যবস্থা করা হয়, তাও কোন সময় যখন আমাদের বাচ্চাদের ছুটি হয়, মানে যে সময় মানুষ যাওয়া সম্ভব ওই সময় পয়সা বাড়াইয়া দেয় তারা। এটা তো একেবারেই মানে দেশদ্রোহিতার সমান। বিমানের কিছু মানে দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে শুনেছি, অন্যদের কাছে শুনেছি, যেখানে 2-1জন আছেন যারা সিলেট বিদ্বেষী। আবার সিন্ডিকেটের একটা কথাও আছে এখানে, যে এখানে খুব পরিকল্পিত হয়, চক্রান্ত এবং ষড়যন্ত্র করে সিন্ডিকেট করা হয়েছে এবং এই ধরনের অস্বাভাবিক বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এই সব কিছু বিষয় মিলে এখানে একটা বড় আকারের অনিয়মে হচ্ছে আর কি। তো আমরা এই নিয়ম থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে বলেছি, অনুরোধ করেছি। আমরা মনে করি যে এটা সম্ভব এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমরা এটা নিয়ে একটা কার্যকর ব্যবস্থা নেব, যাতে সিলেটবাসী এবং বিশেষ করে প্রবাসী যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা যাতে উপকৃত হন। আপনারা যখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন, তখন সনাতনী ধর্মের লোকেরা এসে বক্তব্য রাখছেন এবং বেশ 15 জন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরকে দেখলাম বক্তব্য রেখেছেন, বা প্রত্যেক এলাকায় শিক্ষক, এমনকি প্রিন্সিপাল, এই ধরনের। এই মানুষগুলো আপনাদের পক্ষে কথা যে বলছেন, এটা কি দীর্ঘ একটা প্রক্রিয়ার বিষয়? আপনারা আগে থেকে তাদের সাথে সংযোগ ছিল, নাকি এই পরিবর্তনের ঢেউ থেকে এটা হচ্ছে? আমরা আসলে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সুযোগ পাইনি। পরিস্থিতিটা সরকার এবং যারা ক্ষমতায় ছিলেন, ফেসিবাদের সাথে যারা ছিলেন, তারা এবং তাদের কিছু অনুগত মিডিয়া এত বেশি অপপ্রচার করেছে যে এই লোকগুলোর কাছে আমাদেরও যাওয়ার সুযোগটা খুব সীমিত করে দিয়েছে। এবং এই সমস্ত যারা আছেন, যারা আমাদের নিয়ে ভাবেন, তারা আমাদের কাছে আসতে পারেন। এখন তারা বলছেন যে আমাদের আগ্রহ ছিল কিন্তু আমরা পারিনি। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কথা বলার সুযোগ হচ্ছে, আমরাও যাচ্ছি, ওনারা কথা বলছেন। এবং যে কোনো বিবেকবান নাগরিক, দায়িত্বশীল ব্যক্তি আসলে দেখতে পাচ্ছেন যে কারা দেশ এবং জাতির উন্নয়নের ক্ষেত্রে চিন্তা করছেন, ভাবছেন, কাজ করছেন। এইটা থেকেই মনে হয় যে এই ধরনের যারা আছেন, আমাদের অমুসলিম বন্ধু যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আরও যারা আছেন, বিভিন্ন প্রফেশনে যারা আছেন, তাদের একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত হয়েছি। আমাদের সাথে কথা বলছেন, দেখা করছেন, এসে কথা বলতে চান, বক্তব্য দিতে চান, তাদের বিভিন্ন সমস্যাগুলো আমাদের সাথে ডিসকাস করেন। আমরা এগুলো তো অনেকগুলো মিডিয়াতে আসে না, আমরা এই ধরনের অনেক প্রতিনিধিকে আমরা সুযোগ দিয়েছি, তাদের কথা শুনেছি, তাদের সমস্যা সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। এবং এইটা তাদের কাছে খুব প্রভাব ফেলেছে যে অন্যরা আমাদেরকে কোনো সম্মান মর্যাদাই দেয় না, বা কথা বললে শেষে কোনো এন্ড অফ দ্য ডে কোনো রেজাল্ট নাই। এখানে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের সে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের এই আন্তরিকতাকে তারা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছেন। এইগুলো মিলেই আসলে এই যারা আছেন তারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং তাদের মধ্যে এটা দৃঢ় আস্থা জন্মেছে যে আমাদেরকে দিয়ে হয়তো দেশের কোনো কল্যাণ করা সম্ভব। জুলাই আগস্ট বিপ্লবের সময় এবং জাসপট পরিবর্তনের পর আপনারা বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিয়েছেন বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন, বা তাই একটা সিকিউরড এনভায়রনমেন্ট রাখার চেষ্টা করেছেন। এদের মাঝে একটা প্রভাব পড়েছে। আবার আমাদের কেউ কেউ এটা একটু সমালোচনা করেছেন যে আপনারা ইসলামী আন্দোলন করেন, মন্দির পাহারা দেওয়ার জন্য তো নয়। আপনাদের ব্যাখ্যাটা কি সেক্ষেত্রে? ব্যাখ্যাটা হচ্ছে যে 5 আগস্টের পরে 8 আগস্টে এসে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন। এই যে মাঝের 5 দিন তো দেশে আসলে কোনো কার্যকর সরকারি ব্যবস্থাপনা ছিল না। মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ ছিল, ট্রমার মধ্যে ছিল, বিপুল মানুষ আহত হয়েছেন, শহীদ হয়েছেন। এটা চরম মানে একটা
উত্তেজনাকর পরিস্থিতি ছিল। দেখো এই অবস্থায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, নেতৃত্বের ভ্যাকুয়াম, সব ক্ষেত্রে ভ্যাকুয়াম আছে। সুবিধাবাদী চক্র অনেকে অনেক দুষ্কৃতি করেছে, সমস্যাগুলো হয়েছে। এই সময় আমরা আমাদের দায়িত্বানুভূতি থেকেই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, এবং আমাদের সাথে আলহামদুলিল্লাহ অন্যান্য দলও ছিলেন, কম বেশি সবাই আসলে এখানে ভূমিকা রেখেছেন গিয়ে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের, কোনো কোনো ক্ষেত্রে খ্রিস্টান বা অন্য সম্প্রদায়েরও ক্ষেত্রে আমরা এই দায়িত্বটি নিয়েছি। এটা সিদ্ধান্ত দিয়ে এবং এটা ডিক্লেয়ার করে আমরা গিয়েছি যে আমাদের দায়িত্ব মনে করেই আমাদেরকে এই কাজটি করতে হবে। এবং এক্ষেত্রে অমুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা, বন্ধুরা খুবই স্যাটিসফাইড হয়েছে যে তারা তাদের যে উদ্বেগ উৎকণ্ঠার জায়গা যেটা ছিল, আশঙ্কার জায়গা যেটা ছিল, সেটা দূরীভূত হয়েছে, তারা একটা স্বস্তি পেয়েছেন। এবং এরপরেও আমরা সিদ্ধান্ত নিয়ে আরও প্রায় 15 দিন এই কাজের সাথে ছিলাম। একই সাথে সামগ্রিক ব্যবস্থাপনাকে আরো উন্নত করার জন্য বিভিন্ন ট্রাফিক সহ যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন ছিল তখন পাহারা দেওয়া, এগুলো আমরা কিন্তু করেছি গিয়ে। সরকার যখন ধীরে ধীরে একটু স্টেবল হয়েছে, পুলিশরা কাজে ফিরে এসেছে, তারপরে অন্যান্য বাহিনীর দায়িত্ব নিয়েছে, তখন আর এটার সমস্যা হয় না। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বিষয়টি স্বাভাবিকের দিকে গিয়েছে। তো মূলত এটাই হচ্ছে যে জাতীয় ক্রাইসিসে জাতীয় নেতৃবৃন্দ যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারে, তাহলে তো রাজনীতি আসলে থাকে না গিয়ে। আমরা এটাই বিবেচনাবোধ থেকে, যেটা আমাদের দেশ, এটা আমাদের সবার দেশ, আমাদের ধর্মীয় বা আমাদের রাজনৈতিক মত পার্থক্য যাই থাক না কেন, আমরা পরস্পরের পাশে দাঁড়াবো, পরস্পরের প্রতি সহানুভূতি জানাবো, সম্পদ রক্ষা করব, সম্মান এবং শ্রদ্ধাবোধ থেকে আমরা নিজেদেরকে নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করব। এই অনুভূতিটাই কাজ করেছে এবং এইটার রেজাল্ট আমরা পেয়েছি যে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা অন্য ধর্মের যারা আছেন, তারা মানে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যে এই সময় আপনাদের দাঁড়ানোটা আমাদের পাশে খুবই প্রয়োজন ছিল আর কি। আমি মনে করি এটা ভবিষ্যতে প্রয়োজন হবে না হয়তো, কিন্তু আমাদেরকে স্ব অবস্থান থেকে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো দৈব দুর্বিপাক বা যে কোনো এই ধরনের অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে যাতে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি। অন্য ধর্মের মানুষের বিপদ আপদে, বন্যা, খরা, এইসব ক্ষেত্রে জামাত ইসলামী বেশ কিছু ভূমিকা পালন করেছে বলে হিন্দু নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। এই প্রক্রিয়াটা আপনারা কি আগে থেকে করছেন নাকি সাম্প্রতিক সময়ে? না, এটা আমাদের একটা আসলে স্থায়ী কর্মসূচি হচ্ছে যে আমরা যে কোনো ধর্মের হোক, তিনি যখন কোনো অসুবিধায় পড়েন, কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, মানবিক কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা ব্যক্তিগতভাবে যাই, দলের পক্ষ থেকে আমরা সেটা যাই, এবং এটা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। কিন্তু এটাতে মিডিয়াতে আসে নাই, কারণ মিডিয়াকে খুব হোস্টাইল করা হয়েছিল। আর কোনো কোনো ক্ষেত্রে আমরাও চাই নাই যে ব্যক্তি যাকে আমি সহযোগিতা করছি বা যাদেরকে করছি তাদের সম্মান মর্যাদার দিকে লক্ষ্য রেখেও আমরা কোনো কোনো সময়গুলো মিডিয়াতে আমরা দেই নাই। বলছি ঠিক আছে, একজন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের প্রথম কাজ, মূল দায়িত্ব। মিডিয়াতে আসলো কি আসলো না সেটা বড় জিনিস নয়। তারপরে অনেকগুলো বড় বড় ঘটনা আমরা তাৎক্ষণিকভাবে গিয়েছি, যেটা রংপুর অঞ্চলে একটা হিন্দু সম্প্রদায়ের একটা পূজার ঘটনার সময় অনেকগুলো লোক হঠাৎ করে নৌ দুর্ঘটনায় তারা মারা গেলেন, হতাহত হলেন। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন। বা বিভিন্ন ক্ষেত্রে আগুন ধরার ঘটনা ঘটেছে বা এই ধরনের আরো কিছু ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট। আমরা দেখি নাই যে কে কোন ধর্মের, কে কোন মতের, তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এবং এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক সময় পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছে যে আমরা এখানে রাজনীতি করছি। সিলেটে 21 সালের দিকে একটা ঘটনা ঘটছে, একসাথে 2-3টা পরিবারের 6 জন লোক মারা গেছেন। 2টা সিএনজি বড় 2টো ট্রাক ধাক্কা দিয়ে নবীগঞ্জ এলাকায় ঢাকা সিলেট রাস্তায় একদম ডাইরেক্ট স্পট ডেড হয়েছে গিয়ে। তো আমরা জানার সাথে সাথেই উদ্যোগ নিয়েছি, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব আমির জামাতের নির্দেশনা তিনি আসছেন, আমরা কিছু আর্থিক সহযোগিতা নিয়ে গিয়েছি। আমরা যখন যাই তাদের বাড়িতে আশপাশের লোকজন আশ্চর্য হয়ে গেছে, বলছে যে আমরা তো মনে করতেছি আপনার ফেরেশতা। বলে কেন? ওটা সরকার আসলো না, প্রশাসন আসলো না, নির্বাচিত প্রতিনিধি আসলো না, আপনারা কিভাবে জানলেন? আসলে আমরা দেখছি সাথে সাথে চলে আসছে। এটা কোন ধর্মের কোন মতে এটা আমাদের দেখার দরকার নাই। তো আমরা এই পরিবারগুলোতে এগুলো দিয়ে দোয়া করে সহানুভূতি জানিয়ে আরেকটা বাড়িতে খেতে বসছি, পুলিশ এসে ঘেরাও দিছে, বিশাল পুলিশ বাহিনী চতুর্দিকে ঘেরাও দিয়েছে যে আপনারা রাজনীতি করতেছেন, আপনারা এখানে গোপন মিটিং করতেছেন, আপনাদেরকে থানায় যেতে হবে।
তো আমাদের নাম টাম ঠিকানা টাকানা এগুলো নিয়ে আশপাশ থেকে লোকজন আসলেন এবং স্থানীয় লোকজনের বড় শক্ত ভূমিকা ছিল। একটা পর্যায়ে শেষে আর আমাদেরকে আর গ্রেফতারের সাহস করে নেই আর কি। তো স্থানীয় লোক বলতেছে যে সরকার আসলেন না, পুলিশ আসলেন না, এত বড় একটা ঘটনা ঘটলো, ওনারা আসছে টাকা দিতে, এই যে দিছে ভিডিও বা রেকর্ডিংগুলো দেখালো, ফটোগুলো দেখালো আর কি, যে এই মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা আগের ঘটনা, ওনারা কি রাজনীতি করতেছে। মানে এই পরিস্থিতিটা ছিল তখন পুরো দেশেই আর কি। তো যাই হোক, এটা আমরা এই জন্য এটা আগে থেকে আমরা করে আসছি, এটা আমাদের আমরা এটাকে আবাদত মনে করি, এটা আমাদের নাগরিক দায়িত্ব মনে করি, এটা আমাদের দেশপ্রেমের অংশ আমরা মনে করি। এবং এই সহানুভূতির জায়গাটাকে আমরা আমাদের নিজেদের জন্য একান্ত করে নিয়েছি, যে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই আমরা বন্যা, দুর্ভিক্ষ বা খরা যখন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সবসময় দাঁড়াই। এবং এটা আমাদের কমন নির্দেশনা সমস্ত দেশে। সংবাদপত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কিছু চিঠি পেয়ে যেতে পারেন বা কোনো রকম বিরোধী দল হয়ে যেতে পারেন যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ না পায়, এমন কথা বলা হতো। অতি সম্প্রতি আপনাদের প্রতিপক্ষ অতটা বেপরোয়া হয়েছে, মারমুখী হয়েছে বা বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে কটাক্ষ করছে, ফলে যে প্রতিক্রিয়াগুলো আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে মনে হচ্ছে জনগণই ধরে নিয়েছে যে আপনারা মানে প্রতিপক্ষ যেভাবে সিরিয়াসলি নিয়েছে, এতে আর বিরোধী দলে আপনাকে দেখতে চাচ্ছে না, আপনারা ক্ষমতায় যাচ্ছেন, এরকম একটা আবহ তৈরি হয়েছে। এটার আর কোনো কারণ আছে কিনা? রাজনীতিতে দেখেন প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার একটা মানদণ্ড থাকতে হবে, সেটা হচ্ছে পরস্পর প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ, নাগরিক দায়িত্ব। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজটা করতে চাই আর কি। তো আমরা এটা সবসময় বলে আসছি এবং সবাইকে এই ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি গিয়ে। তো এর ব্যতিক্রম যারা করছেন তাদেরকে তো অবশ্যই জনগণের মুখোমুখি হতে হবে। এখন জনগণ অত্যন্ত সচেতন এবং এখন বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তো আছেই, সোশ্যাল মিডিয়া, এগুলোর কারণে তো এখন লোকজন সব কিছু বুঝে, জানে, শিখে, হয়তো কথা বলতে পারে না। যদি নির্বাচন থাকতো তাহলে নির্বাচন মানুষের সেটা প্রতিফলন করতে গিয়ে, এই জন্য মানুষের এই অবজারভেশনটা একটা পর্যায়ে, খুবের পর্যায়ে যায়, যে এইভাবে অন্যায়ভাবে বা অসত্য কথা বলে বা এই ধরনের অসত্য তথ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা বা তার বিরুদ্ধে কটূক্তি করা বা সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত ভূমিকা রাখা হচ্ছে, এইটা মানুষের তো চোখে রাখছে না, মানুষ দেখতে পাচ্ছে আর কি। তো এই ক্ষোভের জায়গা থেকেই এবং প্রতিপক্ষের এই সমস্ত আচরণ মূলত তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন গিয়ে, বুমেরাং তাদের কাছে হচ্ছে গিয়ে। অতি সম্প্রতি আপনাদেরকে ঘায়েল করার জন্য বা সাইজ করার জন্য যে সর্বশেষ যে প্রয়াসটা, আফগানিস্তানকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে নারীদের অধিকার দেওয়া হয় নাই, আপনারাও ক্ষমতায় গেলে নারীদের ঘরে ঢুকাইয়ে দিবেন, তালা মারবেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে না, শিক্ষার ব্যবস্থা থাকবে না, এইসব কথাবার্তা আসছে, কি জবাব আপনাদের? আফগানিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, বাংলাদেশ। আফগানিস্তান একটা সামাজিক, রাজনৈতিক, তাদের একটা সামগ্রিক পরিচয় এবং চিত্র আছে গিয়ে। আফগানিস্তানের জনগণই ঠিক করবে তার রাজনীতি বা তার প্রশাসক, তাদের দেশের দায়িত্ব কারা পালন করে, এবং সেই অনুযায়ী আমি মনে করি আফগানিস্তানের তাদের দেশ পরিচালিত হচ্ছে গিয়ে। বাংলাদেশে আমরা আমাদের দেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চাই গিয়ে। এই ধরনের উদাহরণ টেনে এনে অনেক সময় এগুলো বিভ্রান্ত করা হয়েছে আসলে, কিন্তু মানুষ সামগ্রিক এগুলো বিভ্রান্ত হয় নাই। ইসলামের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমরা পরিচালনা করতে চাই গিয়ে। আমার মনে হয় যে এই ধরনের অপপ্রচারে এদেশের লোক বিভ্রান্ত হবে না। আর আফগানিস্তানে কি হচ্ছে সেটাও মানুষ দেখতে পাচ্ছে, কারণ মিডিয়ার এই যুগে এগুলো লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এক ধরনের মিডিয়া সবসময় বিশেষ করে মুসলমানদের ভালো কাজগুলোকে, ইসলামপন্থীদের কাজগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, এতে সেই সমস্ত মিডিয়াগুলোর ক্রেডিবিলিটি প্রশ্নবোধক হয়েছে গিয়ে। তো এই জন্য এখন যারা করবেন বা করছেন তারা তাদের সতর্ক হওয়া উচিত, এটা তাদের জন্য কিন্তু মূল কথাটা এই যে নারী অধিকার, নারী শিক্ষার ব্যাপারে আপনাদের ভাবনাটা কি? আমাদের নারী শিক্ষা বা নারীদের ব্যাপারে আমাদের এটা স্পষ্ট বার্তা হচ্ছে যে একটি দেশের জনগণের অর্ধেক হচ্ছে নারী। তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা না করলে, তাদের অধিকার সংরক্ষণ না করলে, তাদেরকে যদি আমরা যোগ্য হিসেবে গড়ে তুলতে না পারি, তাদের কাজের মূল্যায়ন যদি করতে না পারলে, তো এটা দেশ এগিয়ে যাবে না। এটা খুব সহজ একটি সমীকরণ।
সুতরাং আমরা এদেশের জনগণ যার অর্ধেক নারী, আমরা আমাদের সুযোগ পেলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই আমাদের এই নারীদেরকে, মা এবং বোনদেরকে আমরা তাদের যোগ্যতার বিকাশ সাধনের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের সম্মান এবং সম্ভ্রম রক্ষার জন্য ইতিবাচক এবং সৃজনশীল যে সমস্ত ভূমিকা রাখা উচিত আমরা সব রাখবো ইনশাল্লাহ। এবং এক্ষেত্রে বাংলাদেশের আইন আমাদের সহযোগিতা করবে। ইসলামী যে বিধান আছে সেই বিধানের অনুসারী হয়ে আমাদের নারীরা, আমাদের মায়েরা, তারা তাদের মতো করে সম্ভ্রম এবং সুন্দর সাথে তারা চলছেন, তাদের স্বাধীনতা তারা উপভোগ করবেন ইনশাল্লাহ। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমরা গড়েছি, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান হোক, ব্যবসা বিষয়ক প্রতিষ্ঠান হোক, সেখানে আমরা কিন্তু আমাদের নারীদেরকে অত্যন্ত সম্মান এবং ইজ্জতের সাথে সেখানে দিয়েছি। এগুলো একটা বাস্তব প্রমাণ যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন, জনগণ যদি আমাদের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে আমরা এখন যা করছি সেইটারই বাস্তব নমুনা ইনশাল্লাহ জাতি দেখতে পাবে, যে জাতি গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকে আমরা যথাযথ সম্মান এবং মর্যাদা দেব। তাদের হাতকে শক্তিশালী করে জাতীয় উন্নয়নকে আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবের পরে বিএনপি এবং জামাত মুখ্যত মেইন দুটি দল হিসাবে আবির্ভূত হয়েছে এবং মধ্যস্বত্বভোগী অন্য দল থেকে আবার দল বদলানো, মত বদলানো কিংবা পুঁজিপতি বর্জা যারা আছে, যারা টাকা পয়সা দিয়ে, চাঁদা দিয়ে এইসব দলে ভিড়তে চেষ্টা করছে এবং এইসব দল থেকে নমিনেশন নিতে চাইছে। এই যে মধ্যস্বত্বভোগী, সুবিধাভোগী, এমনকি লুটেরা বাটপার যারা অডেল টাকা কামাইছে, দেশের সম্পদ লুট করেছে, এরা এখন চাঁদা দিয়ে, পয়সা দিয়ে সামনের সারিতে এসে কিছু অনুষ্ঠান আয়োজন করে দলকে ম্যানেজ করে যে নমিনেশন নেওয়ার চেষ্টা করছে। এইটা তো সমৃদ্ধ এবং সুন্দর জাতি গঠনের জন্য সহায়ক না। এক্ষেত্রে আপনাদের পলিসিটা কি, কিভাবে আপনারা মনোনয়ন করেন? একটা হচ্ছে যে এই যে প্রচলিত যে ধারা ছিল, এটা তো আমাদের আসলে রাজনৈতিক সংস্কৃতিটা খুব সুন্দর এবং পরিচ্ছন্ন ছিল না। নির্বাচন হয় নাই, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডতে স্বচ্ছতা, জবাবদিহিতার কোনো সুযোগও কম ছিল, আর রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সহযোগিতা ছিল না। বিভিন্ন দেশে আমরা দেখেছি যে সেখানে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে, বিরোধী দলকেও সাহায্য করা, সহযোগিতা করা হয়, কিভাবে তারা দল চালাবেন, তার পার্টির সিদ্ধান্তগুলো নেবেন, এদের আর্থিক পলিসিটা তাদের। টার্কি এটা অন্যতম উদাহরণ, ইউরোপ আমেরিকাতে এগুলো আছেই। আমাদের এটা না হওয়ার কারণে এই ধরনের নোংরা রাজনীতির চর্চা আমাদের হয়েছে গিয়ে। আমরা এর বিপরীতে যেটা করছি সেটা হচ্ছে আমরা রাজনীতির ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোত্তক আমরা গুরুত্ব দিচ্ছি গিয়ে। দ্বিতীয় হচ্ছে যে মতামতের ভিত্তিতে, সর্বস্তরের নেতা এবং কর্মীদের মতামতের ভিত্তিতে আমরা দলীয় দায়িত্বশীল নির্বাচন করি এবং জনগণের জন্য কাকে প্রতিনিধি করব সেটাও আমরা একটা সুন্দর, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সিস্টেমের মাধ্যমে, পদ্ধতি অনুসরণ করে আমরা সেটা নির্ধারণ করি। একটু কি আপনি খুলে বলবেন যে আপনাদের এই যে জনমত, আমাদের দেশে তো আমাদের সাংবাদিকরা এটা করেন যে জনগণ মনে করে, অভিজ্ঞ মহলের ধারণা, আসলে কোনো জরিপ নাই, কিছু নাই, এমনি এমনি বলে দিলে অভিজ্ঞ মহলের ধারণা, তার ধারণা। তো এইটা তো আমাদের দেশে এই কথাগুলো আসলে মানে অর্থহীন, এক ধরনের অনাচারের মতো। আপনাদের ক্ষেত্রে রিয়েল জরিপটা, আপনাদের দরণ প্রকরণ কি বলা যাবে? বলা যাবে, এটা কোনো সমস্যা নেই আমাদের। এটা হচ্ছে আমরা কোনো জনপ্রতিনিধি, এটা জাতীয় সংসদে হোক অথবা স্থানীয় সরকারের বিভিন্ন টায়ার হোক, আমরা যখন নির্বাচনের সিদ্ধান্ত নেই তখন আমরা প্রথম যেটা করি, দলীয় নেতাকর্মীদের একটা মতামত নেই। এটা লিখিত মতামত আমরা নেই, অনেকটা গোপন ব্যালটের মতো করে আর কি। সেখানে আমাদের পুরুষদের, মহিলাদের, শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের, ইনক্লুডিং আমাদের ছাত্রছাত্রীদেরও মতামত আমরা নেই। এই আসনের অথবা এই উপজেলা অথবা এই পৌরসভা অথবা এই সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন, একদম ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, উপজেলার দায়িত্বে, উপজেলার টিমে যারা কাজ করেন, ইনক্লুডিং জেলা টিমে যারা কাজ করেন, এই বহুমাত্রিক দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আমরা প্রথম একটা সাংগঠনিক আমরা একটা টিম পাই যে পছন্দের দিক থেকে কারা কারা মানে শীর্ষ পর্যায়ে আছেন।
এর ভিত্তিতে আমরা 3 জনের একটা প্যানেল করি, যে হাইয়েস্ট মতামতে 3 জনের পক্ষে আসছে সবার মতামতের ভিত্তিতে, ব্যক্তি এবং দলের বিভিন্ন ফোরাম। সেকেন্ডলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে খুব পেশাদার বিভিন্ন জরিপ যারা করেন তাদের একটা মতামত আমরা নেই, যে এই আসনে বা এই এলাকায় নির্বাচনের জন্য কোন মানুষটি আমাদের জন্য ফিট হবেন। এরা বাড়িতে প্রফেশনাল যারা তাদের। প্রফেশনাল গিয়ে আমরা একটা মত নেই, এই দুইটাকে সমন্বয় করে আমরা সিদ্ধান্ত নেই যে এই সংসদীয় আসনে অথবা এই এলাকায় স্থানীয়ভাবে আমরা কাকে দেব। এই নীতির ভিত্তিতে আমরা আমাদের প্রার্থী সিলেকশন করি, যাতে আমাদের মধ্যে আভ্যন্তরীণ কোনো সমস্যা থাকে না, গ্রুপিং থাকে না, কেউ কারো পক্ষে বা বিপক্ষে যাওয়ার সুযোগ থাকে না, এবং ফেয়ার যাতে সবাই মনে করে যে আমার মতামতের ভিত্তিতে তো আমার জনপ্রতিনিধির যে যাকে ঠিক করা হয়েছে তিনি আমার মতামতের ভিত্তিতে হয়েছে। এটা দলীয় দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে এটা করা হয়, যেহেতু এটা দলীয় দায়িত্বশীল আভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা পাবলিশ করা লাগে না। কিন্তু যখন জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় আসে, মনোনয়নের বিষয় আসে, নমিনেশনের বিষয় আসে, তখন আমরা সেটা একটু ওয়াইড সার্কেলে করি, এবং এটা দীর্ঘদিনের প্র্যাকটিস আমরা করে আসছি। এবং আমি মনে করি যে এই প্রক্রিয়া অবলম্বন করলে সবাই উপকৃত হব আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।